ফজরের আজানে সন্ধ্যার ঘুম ভেঙে যায়। আকাশ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আসে। সন্ধ্যা আকাশকে ঠেলে ঠুলে নিজেকে সরিয়ে নেয়। এরপর বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। অজু করে এসে সময় নষ্ট না করে নামাজ পড়ে নেয়। এরপর আকাশের কাছে এসে আকাশকে দুই হাতে ঝাঁকায় ওঠার জন্য। আকাশ উল্টো হয়ে শুয়ে ঘুমে বিভোর। বারবার এভাবে ধাক্কা খাওয়ায়। সে বিরক্ত হয়, কিন্তু ওঠে না। সন্ধ্যা হতাশ হয়, সে তো ডাকতেই পারছে না, কি করবে। সে আরেকটু ঝুঁকে আকাশকে ঠেলে যায়। তখনই আকাশ উল্টো দিকে ফিরতে নেয়। আকাশের হাতের ধাক্কা খেয়ে সন্ধ্যা ঠাস করে মেঝেতে পড়ে যায়। বেচারি হতভম্ব হয়ে যায়। কোমরে ব্যথা পেয়ে মুখে হালকা ব্যথার ছাপ ফুটে ওঠে। আকাশ ঘুম ঘুম চোখ জোড়া হালকা মেলে সন্ধ্যাকে তার মুখ সোজা দেখে ঘুম জড়ানো কণ্ঠে বলে, জেগে থেকে জ্বালাও, আবার ঘুমের মাঝেও স্বপ্নে এসে জ্বালাচ্ছ। বউ মানেই তো জ্বালা, ঘুমিয়েও শান্তি দেয় না। কথাগুলো বলতে বলতে আকাশ চোখ বুজে নেয়। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আসে, সে তো নামাজ পড়ার জন্য ডাকছিল, জ্বালালো কখন? শুধু শুধু তাকে দোষ দেয় এই লোকটা। সন্ধ্যা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বাঁ পাশে বেডসাইড টেবিলের ওপরে জগ ভর্তি পানি চোখে পড়লো। আকাশ বলল, সে নাকি আকাশকে জ্বালায়। ভালো হয়েছে, এবার সে সত্যি সত্যি জ্বালাবে। শাড়ির আঁচল কোমরে গুজে জগ ভর্তি পানি নিয়ে খুব সাবধানে আকাশের মাথার উপরে ঢেলে দেয়। মাথার ওপর ঠান্ডা পানি পড়ায় আকাশ ধরপড় করে উঠে বসে। দুই হাতে মুখ মুছতে মুছতে বলে, এই কোন বিয়াদব রে? আকাশ মুখ মুছে সামনে তাকালে সন্ধ্যাকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যার ডান হাতে জগ, বাঁ হাতের কোমরে রেখে আকাশের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। মনে পড়ল গতকাল সন্ধ্যা তার সাথে ছিল, কিন্তু সে একটু আগে ঘুমের ঘোরে সন্ধ্যাকে স্বপ্ন ভেবেছিল। তাই বলে সকাল সকাল এভাবে পানি ঢেলে দেবে কেউ? কোথায়? একটা চুমুক খাবে, মাথায় হাত বোলাবে, আরো কতভাবে ঘুম ভাঙানো যায়। সব রেখে মাথায় পানি ঢাললো তার বউটা। আকাশ ডান হাতে মাথার চুল ঝেড়ে অসহায় কণ্ঠে বলে, পানি ঢাললে কেন বউ? সন্ধ্যা জগ টেবিলের ওপরে রেখে বিছানার ওপর থেকে আকাশের ফোনটা নিয়ে তাতে কিছু লিখে আকাশের দিকে তাক করে ধরে। আকাশ চোখ খুলল। আপনার স্বপ্ন ভেঙে দিয়েছি আর আপনাকে জ্বালিয়েছি। লেখাটি পড়ে আকাশ একটু কেসে উঠল। সে মনে হয় বলেই ফেলেছে বউ তাকে জ্বালায়, আর তাই বউটা এইভাবে প্রমাণ দিল। কি সাংঘাতিক বউ! আরে এই জ্বালা তো সেই জ্বালা নয়, এটা তার বউ। কিভাবে বোঝাবে? আকাশ সন্ধ্যার মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বোলালো। সন্ধ্যার মাথায় কাপড় নেই, সাইডে সিথি করে চুলগুলো খোপা করা। কি সুন্দর তার বউ, কিন্তু কেমন চোখ পাকিয়ে তাকিয়ে আছে, দেখতেই ভালো লাগছে। আকাশ গলা ঝেড়ে বলে, তুমি রেগে আছো কেন বউ? সন্ধ্যা ইশারায় দেখালো, আমি আপনাকে নামাজ পড়ার জন্য ডাকতে এসেছিলাম, আর আপনি আমাকে ফেলে দিয়েছেন। আকাশ বুঝলো সন্ধ্যার ইশারা, কি রিয়াকশন দেবে বুঝতে পারে না। প্রথম দিন সেও বউকে ফেলে দিল, বউরও তার মাথায় পানি ঢেলে দিল। তাদের কপালটা একদমই ফাটা। কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার কোমরে গুজে রাখা শাড়ির আঁচলের দিকে নজর পড়ে। আঁচল গুজে রাখার কারণে সন্ধ্যার কোমর অনেকটাই উন্মুক্ত আছে। আকাশ ডান হাত বাড়িয়ে সন্ধ্যার হাতটা ধরে টেনে তার পাশ সামনে এনে দাঁড় করায় সন্ধ্যাকে। সন্ধ্যা কিছু বোঝার আগেই আকাশ তার ডান হাত সন্ধ্যার শাড়ির পেট থেকে একটু আলগা করে সন্ধ্যার উন্মুক্ত পেটে মুখ গুজে দেয়। সন্ধ্যা কারেন্ট শক খাওয়ার মতো করে ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ বুঝতে পেরে একটু হাসলো। দুই হাতে সন্ধ্যার কোমর শক্ত করে ধরে রেখেছে। চোখ বন্ধ করে সন্ধ্যার পেটে নাক ঘষে মৃদু স্বরে বলে, মাথা মুছে দাও বউ। সন্ধ্যা জমে গিয়ে দাঁড়িয়ে আছে। আকাশের দাড়ির খোঁচায় সন্ধ্যা থেকে থেকে কেঁপে ওঠে। আকাশ সন্ধ্যার পেটে একটু পর পরই চুমু খায়। সন্ধ্যাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ আবারও একটা চুমু খেয়ে নরম গলায় বলে, তোমার আঁচল দিয়ে মুখটা মুছে দাও। আমার সোনা বউ তুমি, দাও বউ। সন্ধ্যার শরীর শিরশির করে। সে অনুভব করে আকাশের বলা কথাগুলো ভীষণ আবেগ মেশানো। ঢোক গিলল মেয়েটা, আকাশের কথা উপেক্ষা করলো না। আকাশের ফোনটা রেখে দেয় বেডের ওপরে। এরপর গুজে রাখা শাড়ির আঁচল টেনে আকাশের মাথাটা মুছতে থাকে। হাত কাঁপছে মেয়েটার। আকাশের খোঁচাখুচির জন্য তার অবস্থা শোচনীয়। আকাশ মিটমিট করে হেসে সন্ধ্যার পেটে তার খোঁচা খোঁচা দাড়ি ঘষে
সন্ধ্যা বহু কসরত করে আকাশের মাথাটা মুছে দিয়ে পেছন দিকে সরে যেতে নেয়, কিন্তু আকাশ ছাড়ল না। সে এই দুনিয়ায় আছে কিনা সন্দেহ ঘোর লেগে গিয়েছে। চোখ বুজে রেখেই ডান হাতে সন্ধ্যার কোমরে গুজে রাখা শাড়ি টেনে কয়েক প্যাচ খুলে দেয়। সন্ধ্যা বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকায়, নড়াচড়া করে দুই হাত আকাশকে ঠেলে আকাশকে ঢোক গিলল। সন্ধ্যার পেটে শব্দ করে একটা চুমু খেয়ে সন্ধ্যাকে ছেড়ে দেয়। সন্ধ্যা দুই পা পিছিয়ে যায়। আকাশ মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যা লজ্জা পেয়ে দ্রুত শাড়ি টেনে তার পেটটা ঢেকে নেয়, মাথা নিচু করে দাঁড়ায়। আকাশ সন্ধ্যার অবস্থা বুঝতে পেরে মিটমিটিয়ে হাসে, বেড থেকে পা নামিয়ে বসে বলে, চিন্তা নেই, ধীরে ধীরে এগোবো। আজ শাড়িটা ছাড়া তোমাকে দেখাও। সন্ধ্যা মাথা উঁচু করে চোখ পাকিয়ে তাকায় আকাশের দিকে। আকাশ হেসে বলে, তুমি রাগ দেখাতে গিয়ে লজ্জা দেখিয়ে ফেলছো, কিন্তু একটু কম কম লাগছে। আর একটু লজ্জা পাও, তাহলেই পারফেক্ট লাগবে। আকাশের কথায় সন্ধ্যা আবারও লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। আকাশ উঠে দাঁড়ালো, এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়, বা হাতে সন্ধ্যার গাল ধরে সন্ধ্যার মুখ উঁচু করে। সন্ধ্যা চোখ বুজে নেয়। আকাশ মৃদু স্বরে বলে, তোমার শরীরে কাপড় আছে 4টা, রাখবো 3টা, ডিসিশন ফাইনাল। কথাটা বলে সন্ধ্যা কিছু বোঝার আগেই ডান হাতে সন্ধ্যার পুরো শাড়িটা টেনে খুলে নেয়। সন্ধ্যা দ্রুত চোখ মেলে তাকায়, একদম মুখের সামনে আকাশকে দেখে, যার দৃষ্টি তার চোখের দিকে। সন্ধ্যা ঢোক গেল। আকাশ সন্ধ্যাকে ঠেলে দূরে সরাতে নিলে সন্ধ্যা আকাশকে দিকে চেপে দাঁড়ায়। আকাশ মিটমিটিয়ে হেসে নিজে সরতে নিলে সন্ধ্যা আকাশের গায়ে কিছু না পেয়ে দুই হাতে আকাশের প্যান্টটা টেনে ধরে। আকাশ সরে গেলেই তাকে শাড়ি ছাড়া দেখে ফেলবে, এই জন্য সে নিজেকে সরছে না, আকাশকেও সরাতে দিচ্ছে না। আকাশ সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, বউ আমার লজ্জাপতি, কিন্তু আমার এইসব নেই। তুমি চাইলে আমার প্যান্টটা খুলে ফেলতে পারো, আমি মাইন্ড করব না বউ। কথাটা শুনতেই সন্ধ্যা দ্রুত আকাশের প্যান্ট ছেড়ে দেয়, লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। আকাশ একটু হেসে সরে গেলে সন্ধ্যা নিজেও আকাশের দিকে এগিয়ে যায়। আকাশ তাকে এভাবে উদম হয়ে দেখলে সে লজ্জায় মরেই যাবে। আকাশ সন্ধ্যার কাণ্ড দেখে কিছুটা শব্দ করে হাসলো, দুই হাতে শক্ত করে সন্ধ্যাকে নিজের সাথে জড়িয়ে নেয়। সন্ধ্যা শান্ত থাকলো। আকাশ জড়িয়ে ধরায় তার লজ্জা না লাগলেও আকাশের দৃষ্টি তাকে বেশি লজ্জায় ফেলে। আকাশ মাথা নিচু করে সন্ধ্যার গালে টুপ করে একটা চুমু খেয়ে মিটি মিটি হেসে বলে, দিনে মুড হয় না, রাতে মুড ভালো থাকে, রাতে একেবারেই দেখবো। কথাটা বলেই সন্ধ্যার গালে আরেকটা চুমু খেয়ে সন্ধ্যাকে ছেড়ে দ্রুত উল্টো ঘুরে ওয়াশরুমের দিকে যায়। সন্ধ্যা মেঝে থেকে শাড়িটা তুলে কোনো রকমে নিজেকে ঢেকে নেয়। হঠাৎ আকাশ থেমে গিয়ে পিছু ফিরে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা আকাশের দিকেই চেয়েছিল। দুজনের চোখাচোখি হলে সন্ধ্যা ঢোক গেলে দৃষ্টি সরালো না। আকাশ গাল চুলকায় আর হেসে বলে, মারাত্মক কিউট সুগন্ধিযুক্ত নরম বালিশ, আজ থেকে এটাই লাগবে আমার। কথাটা বলে আকাশ সন্ধ্যার পেট ইশারা করে। এ, সন্ধ্যা বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকায়। আকাশ মিটিমিটি হাসতে হাসতে ওয়াশরুমে চলে যায়। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো সন্ধ্যা শাড়ি পরে ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে। আকাশ দেখলো ঘরে জায়নামাজ বিছানো। সন্ধ্যার উদ্দেশ্যে বলে, নামাজ পড়েছো? সন্ধ্যা ওপর নিচ মাথা নেড়ে সম্মতি দেয়। আকাশ আর কিছুই বলল না, একটা সাদা টি শার্ট গায়ে জড়িয়ে নামাজে দাঁড়ায়। সন্ধ্যা চেয়ে দেখলো আকাশের নামাজ। সন্ধ্যার মনে হলো আকাশ ভীষণ সুন্দর করে নামাজ আদায় করে। আকাশের পুরো নামাজে সন্ধ্যা মন দিয়ে দেখলো। ঠোঁটের কোণের মৃদু হাসিটা ফুটে ওঠে। আকাশ ছালাম ফিরে উঠে দাঁড়িয়ে সর্বপ্রথম সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যাকে হাসতে দেখে ভুরু কুঁচকে বলে, হাসছো কেন বউ? সন্ধ্যা মাথা নিচু করে নেয়। আকাশ বেডের শুকনো পাশে বসে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, এখানে বসো। সন্ধ্যা ছোট ছোট পায়ে আকাশের পাশে এসে দাঁড়ালে আকাশ সন্ধ্যাকে টেনে তার সামনে বসায়। সন্ধ্যা আকাশের চোখের দিকে তাকায়। আকাশ দুই হাতে সন্ধ্যার গাল ধরে মৃদু হেসে বলে, তোমার রেখে যাওয়া চিঠি দুটোর কথা মনে আছে সন্ধ্যা মালতী? আকাশের কথা শুনে সন্ধ্যা ভারী অবাক হয়। সে সময় মতো ভাবতো
সে সময় সে সব ভাবত আকাশ তার চিঠি দুটো পেয়েছিল নাকি ময়লার ঝুড়িতে তার অবস্থান হয়েছিল। আজ আকাশের মুখে শুনে বুঝল আকাশ তার চিঠি পেয়েছিল। ধীরে ধীরে সন্ধ্যার চোখ ঝাপসা হতে শুরু করে। আকাশ দেখল সন্ধ্যার ঝাপসা চোখ জোড়া। জিজ্ঞেস করে, তোমার চিঠির প্রতিটি অক্ষরে অনেক ভালোবাসা মিশেছিল, তবে তুমি আমাকে কেন ভুলে গিয়েছিলে সন্ধ্যা মালতী? সন্ধ্যা মলিন মুখে তাকালো আকাশের দিকে, ডান হাত উঠিয়ে ইশারায় বোঝালো, আমি আপনাকে ভুলে যাইনি। আকাশ সন্ধ্যার ইশারা বুঝতে পেরে মৃদু হাসলো, অতঃপর হাসি মিলিয়ে বলে, তবে এত মাস আমার আড়ালে ছিলে কেন? তোমার যে একটা ভীষণ খারাপ স্বামী ছিল, তাকে ভালোবেসে না হোক, শাস্তি দেওয়ার জন্য হলেও তো একবার আমার সামনে আসতে পারতে, তাই না? সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে আকাশের হাতে ছুঁয়ে যায়। আকাশ দুই হাতে সন্ধ্যার ভেজা গাল মুছে দেয়, মৃদু স্বরে বলে, দেখা হওয়ার পর তুমি আমাকে চাইছিলে না, তাই অনেক রাগ হতো। আমি তোমার আমার মাঝের দূরত্ব শাস্তি কখনো মানব না। তবে আমার কাছ থেকে বাকি সব শাস্তি আমি মাথা পেতে নিব। তুমি আমাকে কি শাস্তি দিতে চাও সন্ধ্যা মালতী? সন্ধ্যা অবাক হয়ে আকাশের দিকে চেয়ে রইল। আরো চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইশারাই বোঝায়, আমি আপনাকে শাস্তি দিতে চাই না। আকাশ মৃদু হেসে বলে, দিতে হবে। কথাটা বলে সন্ধ্যাকে টেনে তার কোলে বসিয়ে নেয়। এরপর সন্ধ্যার ডান গালে ঠোঁট চেপে বিড়বিড় করে, তোমাকে এই গালে থাপ্পড় মেরেছিলাম তাই না? সরি বউ। কথাটা বলে সন্ধ্যার ডান গালে একটা পর একটা চুমু খায় আকাশ। আকাশের কথাটা শুনে সন্ধ্যার চোখের কোণে পানি জমল। ইস, সেই রাতে সে কত কেঁদেছিল, কিন্তু আজ কান্নার সাথে সাথে ঠোঁটের কোণে হাসিটাও লেপ্টে আসে। প্রায় 5 মিনিটেরও ওপরে আকাশকে না থামতে দেখে সন্ধ্যা অবাক হয়। আকাশকে ঠেলে ডান হাতে আকাশের ঠোঁট চেপে ধরে। আকাশ সন্ধ্যার চোখের দিকে তাকায়, সন্ধ্যার হাতে শব্দ করে চুমু খায়। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ সন্ধ্যার হাত তার ঠোঁট থেকে সরিয়ে সরিয়ে আরো সন্ধ্যার গালে ঠোঁট চেপে বলে, আর কখনো মারবো না বউ, প্রমিস। সন্ধ্যা একটু হাসলো। সন্ধ্যার হাসি আকাশের দৃষ্টিগোচর হতেই আকাশ সন্ধ্যার মুখ ফিরিয়ে সন্ধ্যার ঠোঁট জোড়ায় টুপ করে দুটো চুমু খায়। সন্ধ্যা চোখ নামিয়ে রেখে আকাশ মিট মিট করে হাসছে, তোমাকে হাসিয়েছি তাই দুটো বোনাস নিয়েছি। সন্ধ্যা ভুরু কুঁচকে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যাকে নিয়ে শুয়ে পড়ল। সন্ধ্যার মাথা তার বুকে চেপে মৃদু স্বরে বলে, কিপটে বউ সোনা, তোমার গালে পুরো 150টা চুমু খেয়েছি, শাস্তি হিসাবে তুমি না হয় 150টা থাপ্পড় দিও। এটুকু বলেই আকাশ থামে। এরপর সন্ধ্যার থুতনি ধরে সন্ধ্যার মুখ উঁচু করে সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, আর তারপর 150টা চুমু না খাও, শুধু 50টা চুমু ফিরিয়ে দিও, কেমন? তুমি না আমার শোনাবো? সন্ধ্যার ভীষণ হাসি পায় আকাশের কথাটা শুনে, সাথে মুখের এক্সপ্রেশন দেখে, কিন্তু নিজেকে দমিয়ে ইশারায় বোঝায়, একটাও চুমু হবে না। এরপর ডান হাতের দু আঙ্গুল উঁচু করে রেখে বাঁ হাত দিয়ে ইশারায় গোল গোল দুটো শূন্য দেখিয়ে বোঝায় সে 200টা থাপ্পড় মারবে। এরপর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল আকাশের ডান গালে একবার ঠেকায়, আরেকবার আকাশের বাম গালে ঠেকিয়ে বোঝায় বাম গালে 100টা থাপ্পড় আর ডান গালে 100টা থাপ্পড়। এটুকু বুঝিয়ে সাথে সাথে আকাশের বুকেই মুখ লুকিয়ে হাসে সন্ধ্যা। আকাশের মুখ দেখার মতো হয়েছে। আকাশ ভোঁতা মুখে এতক্ষণ সন্ধ্যার করা ইশারা দেখছিল। সন্ধ্যা ফিসফিস করে হাসছে বুঝতে পেরে আকাশ চোখ ছোট ছোট করে তাকায়, বিড়বিড় করে, এটা সোনা বউ নয়, পাজি বউ কোথাকার। সন্ধ্যা মাথা উঁচু করে তাকালে আকাশ টুপ করে সন্ধ্যার ঠোঁটে একটা চুমু খেয়ে বলে, ঘুমাও সোনা বউ। আকাশ ডান কাত হয়ে শুয়েছে। সন্ধ্যা ডান হাতে আকাশের গলা জড়িয়ে ধরে আকাশের ডান হাতের ওপরেই ঘুমিয়ে আছে। সন্ধ্যার মুখ আকাশের বুকে ঠেকেছে। সন্ধ্যা ঘুমালেও আকাশ ঘুমায়নি। সন্ধ্যা ঘুমানোর পর আকাশ নিজেই গিয়ে 1 মগ কফি বানিয়ে এনেছিল। কফি খেয়ে কাজে ব্যস্ত হয়েছে। আকাশ সন্ধ্যার পেছনে ল্যাপটপ রেখে বাঁ হাতে অনবরত ল্যাপটপে আঙ্গুল চালায়। খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত সে। সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে থাকলেও একটু পর পর সন্ধ্যার গালে চুমু খায়।
আসমানি নওয়ান অনেকক্ষণ আগে দরজা ঠেলে আকাশের ঘরে বেডের পাশে এসে দাঁড়িয়েছিল। আকাশের কাণ্ড দেখছেন তখন থেকে। সন্ধ্যা যে আকাশের সাথে ছিল এটা তো আজ আকাশের ঘরে না আসলেই জানতেই পারতো না। তার চোখ জুড়িয়ে যায় আকাশ আর সন্ধ্যাকে একসাথে দেখলে। আকাশের দৃষ্টি ল্যাপটপে, আঙ্গুলও ল্যাপটপে। এভাবে আবারও সন্ধ্যার গালে ঠোঁট ছোঁয়ালো। আসমানি নওয়ান বলে ওঠে, তুমি কাজ করতেছো নাকি আমার মেয়েরে চুমু খাওয়ার প্রতিযোগিতা করতেছো? মায়ের কথায় আকাশ থতমত খেয়ে সামনের দিকে তাকায়। আসমানি নওয়ানকে দেখে আকাশ সন্ধ্যার গালে আরো দুটো চুমু খেয়ে বলে, তুমি যা ইচ্ছা ভাবো মা, বউ যেহেতু আমার, তাই শুধু চুমুর কেন, আরো অনেক কিছুরই প্রতিযোগিতা করতে পারি। আসমানি নওয়ান ছেলের কথায় হাসলেন, অতঃপর বললেন, তুমি ওরে জোর কইরা তোমার কাছে রাখো নাই তো আকাশ? আকাশ বা হাতে সন্ধ্যাকে জড়িয়ে ধরে মৃদু হেসে বলে, এটা আমার লক্ষ্মী বউ, বুঝলে মা, ও আমার সব আবদার রাখে। আসমানি নওয়ান ছেলের কথায় হাসলেন। আকাশও মায়ের দিকে চেয়ে হাসলো। ঘড়ির কাঁটা তখন 10টার ঘরে সকাল। আসমানি নওয়ানের পরনে একটি সাদা শাড়ি জড়িয়েছেন। শাড়িটি তিনি কুচি করে পরেছেন, মাথায় হেজাব বাঁধা। গাড়ির চাবি নিয়ে তার ঘর থেকে বেরিয়ে আসেন। ইরা রেডি হয়ে ডাইনিং রুমে দাঁড়িয়ে আছে। আসমানি নওয়ান কিছুক্ষণ আগে তাকে জিজ্ঞেস করেছেন সে গাড়ি চালাতে পারে কিনা। সে হ্যাঁ সূচক সম্মতি দিলে আসমানি নওয়ান জানায় তার সাথে এক জায়গায় যেতে হবে। ইরা তার ফুপিকে বলে রেডি হয়ে বেরিয়ে আসে। আসমানি নওয়ান এগিয়ে এসে ইরার হাতে গাড়ির চাবিটা দেয়। এরপর দুজন বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরা গাড়ি স্টার্ট দিয়ে আসমানি নওয়ানকে জিজ্ঞেস করে, কোথায় যাব ফুপি? আসমানি নওয়ান উত্তরে বলে, পুলিশ স্টেশন। এরা অবাক হয় তার ফুপির কথায়, কিন্তু কোনো প্রশ্ন করলো না। আসমানি নওয়ানকে ভীষণ আপসেট লাগছে। ইরা চিন্তিত হয়ে গাড়ি স্টার্ট দেয়। প্রায় 30 মিনিটের মাথায় পুলিশ স্টেশনের সামনে ইরা গাড়ি থামায়। আসমানি নওয়ান গাড়ি থেকে নেমে ভেতরে যায়, পিছু পিছু ইরা যায়। আসমানি নওয়ান স্টেশনের ভেতরে প্রবেশ করলে প্রথমেই চোখাচোখি হয় ছেলের ওপাশে দাঁড়িয়ে থাকা সাইফুদ্দিন নওয়ানের সঙ্গে। আসমানি নওয়ান শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, দৃষ্টি তার স্বামীর পানে। সাইফুদ্দিন নওয়ান বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে তার স্ত্রীর পানে। তিনি হয়তো এখনো আসমানি নওয়ানকে আশা করেনি। ঢোক গিলে বিড়বিড় করে, আসমানি। ইরা ছেলের ওপাশে সাইফুদ্দিন নওয়ানকে দেখে অবাক হলো। এই লোকটাকে সে তার বাবার সাথে প্রায়ই দেখত। ইনি আকাশের বাবা, সেটা জেনেছে কয়েকদিন আগে। ইনি অপরাধী তাও জানে, কিন্তু এনাকে জেলে দেখে ইরার চোখে মুখে বিস্ময় ভর করে। আসমানি নওয়ান পথ ঘুরিয়ে স্টেশনের অফিস কক্ষে চলে যায়। পুলিশ অফিসার ভদ্র মহিলাকে বসতে বললে আসমানি নওয়ান বসেন না, দাঁড়িয়ে থেকেই এক জায়গায় সাইন করে দেয়। এরপর পুলিশ কক্ষ থেকে বেরিয়ে আসতে নিলে পুলিশ অফিসার বলেন, ম্যাম, আকাশ স্যারকে একবার। আসমানি নওয়ান শুদ্ধ ভাষায় শক্ত কণ্ঠে বলেন, আকাশকে আমি জন্ম দিয়েছি, কোনো কাজ করার আগে সে আমার পারমিশন নেবে, আমি না। পুলিশ অফিসার অনুতপ্ত স্বরে বলেন, সরি ম্যাম। ইরা আগের চেয়েও বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আসমানি নওয়ানের দিকে। সে তো তার ফুপিকে চিনতেই পারছে না। আসমানি নওয়ান আর এখানে দাঁড়ালেন না, দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ইরা তার ফুপির পিছু পিছু বেরিয়ে আসে। তার মাথা ভন ভন করছে, বেচারি কিছুই বুঝে উঠতে পারছে না। আসমানি নওয়ান ছেলের সামনে এসে দাঁড়ালে একজন ছেলের গেটটা খুলে সাইফুদ্দিন নওয়ানকে বেরিয়ে আসতে বললে ভদ্রলোক যেন শুনতে পায় না। তার বিস্ময়কর দৃষ্টি আসমানি নওয়ানের পানে। আসমানি নওয়ান বলেন, দ্রুত আসুন, আমার বাড়িতে কাজ আছে। সাইফুদ্দিন নওয়ান ঢোক গেল। আসমানি তাকে তুমি করে বলতো, আর সে সবসময় আঞ্চলিক ভাষায় কথা বলতো। আসমানি এই দুটো অভ্যাস তার বরাবরই পছন্দের তালিকায় ছিল। এই দুটো অভ্যাস আসমানি নওয়ান তার জন্য করেছিল। অথচ আজ আসমানি মাঝে কোনোটাই খুঁজে না পেয়ে সাইফুদ্দিন নওয়ানের বুকটা ভার হয়ে আসলো। ঢোক গিলে তিনি সেলের ভেতর থেকে বেরিয়ে আসেন। আসমানি নওয়ান ইরার হাত ধরে বাইরে বেরিয়ে যায়, পিছু পিছু সাইফুদ্দিন নওয়ান। বাড়ি পৌঁছেছে ইরারা। আসমানি নওয়ান আগে আগে হাঁটছেন, পিছু পিছু সাইফুদ্দিন নওয়ান। দুর্বল কণ্ঠে কয়েকবার ডেকেছেন আসমানি বলে। আসমানি নওয়ান স্বামীর ডাকে সাড়া দেয়নি, আর না তো পিছু ফিরে তাকিয়েছে। সাইফুদ্দিন নওয়ানের পা চলছে না। তার মনে হচ্ছে সে যে জেলের ভিতরের চেয়েও বড় জাহান্নামে যাচ্ছে। স্ত্রীর এমন ব্যবহারে সে নেতিয়ে পড়েছে। ভেতরে গেলে তার ছেলের ঘৃণা আবারও কি করে বসে দেখবে সে।
আজ শনিবার হওয়ায় সৌম্যের অফিস বন্ধ। সে জানে আসমানি নওয়ান ইরাকে নিয়ে কোথায় যেন গিয়েছে। সৌম্য তার অফিসের পাশাপাশি সময় পেলে টুকটাক ফ্রিল্যান্সিং করে। বাড়ি ফাঁকা দেখলে সৌম্য ল্যাপটপটা নিয়ে ডাইনিং এ বসে কাজ করছিল। আকাশ রেডি হয়ে সিঁড়ি বেয়ে নামছিল অফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। আশেপাশে তাকালে সৌম্যকে ডাইনিং এ দেখে আকাশ এগিয়ে গিয়ে বলে, বউ ঘর থেকে বের করে দিয়েছে। আকাশের কথা শুনে সৌম্য মাথা তুলে আকাশের দিকে তাকায়। উত্তর দেয়, সবাইকে নিজের বইয়ের মতো ভাবা বন্ধ করুন। আকাশ আফসোসের সুরে বলে, এত বাড়াবাড়ি নিজের বোনের দুর্নাম করা শুরু করে দিলে। সৌম্য কথাটা বলে নিজেই একটু থতমত খায়। সন্ধ্যা রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের ওপাশে দাঁড়িয়ে আছে। সৌম্য সন্ধ্যাকে দেখে দ্রুত দাঁড়িয়ে গিয়ে বলে, বনু, আমি তোকে কিছু বলিনি, আকাশ ভাইয়া আমার পেছনে লেগেছে। আকাশ ভুরু কুঁচকে বলে, আমি কিন্তু তোমার সামনেই দাঁড়িয়ে আছি। সৌম্য আকাশের দিকে কটমট দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা এবার আকাশের দিকে তাকায়, আরেকবার সৌম্যের দিকে। শেষ মাত্রই রান্নাঘর থেকে এসে দাঁড়িয়েছে। এদের কথা কিছুই শোনেইনি, কিন্তু বুঝলো এরা আবারও ঝগড়া করার পথে। হঠাৎ ইরা দৌড়ে এসে সৌম্যের পাশে দাঁড়ায়। উত্তেজনায় সে আকাশকে খেয়ালই করেনি। হাঁপানো কণ্ঠে বলে, সৌম্য জানিস, আকাশ ভাইয়ার বাবা জেলে ছিল। ফুপি ওনাকে জেল থেকে বের করতে থানায় গিয়েছিল। ইরার কথায় সৌম্য সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ ভুরু কুঁচকে বলে, কি বললে? ইরা আকাশের কথা শুনে আকাশের দিকে তাকায়। সে কিছু বলার আগেই পেছন থেকে আসমানি নওয়ান আকাশের উদ্দেশ্যে বলে, তুমি আমারে না জানাইয়া তোমার বাবারে জেলে পাঠাইছিলা কেন আকাশ? মায়ের কণ্ঠে আকাশ পিছু ফিরে তাকায়। কিছু বলার আগেই আসমানি নওয়ানের থেকে একটু দূরে তার বাবাকে দেখে আকাশ অবাক হয়। তার মানে তার মা সত্যি তার বাবাকে জেল থেকে বের করে এনেছে। আকাশ বিস্ময় কণ্ঠে বলে, মা, তুমি কি ভুলে গিয়েছো বাবা ঠিক কি কি করেছে? আসমানি নওয়ান উত্তর দেন না। তাহলে বাবাকে কেন ছাড়িয়ে আনলে? আমি যা বুঝি তুমি তা বোঝো না। আকাশ চোখ বুঝলো, প্রচন্ড রাগ লাগছে তার। সৌম্য, ইরা, সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সবকিছু তাদের মাথার ওপর দিয়ে না গেলেও আকাশ আর আসমানি নওয়ানের কথোপকথন তার একটু কনফিউজড। আকাশ হঠাৎই চিৎকার করে বলে, আমি কোনটা বুঝি না মা? তোমার স্বামী আমার বউকে রেপ করতে লোক পাঠিয়েছিল, সেটা বুঝি না আমি? তোমার স্বামী আমার বউকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, সেটা বুঝি না আমি? তোমার স্বামী আমার বউ আর তার ভাইকে মারতে গিয়ে ছয়টা নিরীহ মানুষকে অমানুষের মতো পুড়িয়ে মেরেছে, সেটা আমি বুঝিনি? নাকি এগুলো বুঝি বলেই আমাকে অবুঝ বলছো তুমি? আকাশের চিৎকার করে বলা কথাগুলো পুরো বাড়ির দেওয়ালে প্রতিধ্বনিত হতে থাকে। আসমানি নওয়ান ঝাপসা চোখে ছেলের পানে চেয়ে রইল। সন্ধ্যার চোখের কোণে জল চিকচিক করছে। দৃষ্টি সাইফুদ্দিন নওয়ানের পানে, যার দৃষ্টি আকাশের পানে। লোকটির চোখ দেখে সন্ধ্যা অবাক লাগে। মনে হয় খারাপ মানুষদের চোখে কি এত মায়া থাকে? সে তো জানে থাকে না, তবে আকাশের বাবা এত মায়া মায়া চোখে একবার আকাশের দিকে তাকায়, আরেকবার তার দিকে তাকায় কেন? সৌম্য ঢোক গেলে এইসব মনে পড়লে তার নিজেকে ভীষণ এলোমেলো লাগে। ইরার চোখের কোণে পানি জমেছে। আকাশ কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে, আমি জাস্ট নিতে পারি না মা। আমার বাবার নির্দেশে আমার সন্ধ্যা মালতীর জীবন ধ্বংস হতে যাচ্ছিল। কোনো সুস্থ ছেলে এইসব মানতে পারবে বলে মনে হয়? তোমার স্বামী আমার বাবাকে আমার থেকে কেড়ে নিয়েছে। যে আমি দিনে 100 বার বাবা বাবা বলে মুখে ফেনা তুলে ফেলতাম, সেই আমি এখন বাবা শব্দটা ভুলতে বসেছি। আমি আমি আকাশের কণ্ঠ রোধ হয়ে আসে, চোখ দুটো লাল হয়ে গিয়েছে। সকলে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। আকাশ ঢোক গেল, নিজেকে সামলে তার বাবার দিকে চেয়ে ভাঙা গলায় বলে, এখন আমাকে কেউ মায়ের পাশে থাকতে বলে ব্যবসার কাজে বিদেশে যায় না। এখন আমাকে মাকে রেখে নিজেই সব জায়গায় ছুটে বেড়াতে হয়। বাবা আর বলে না, আমি সব ঠিক করে দিব, চিন্তা নেই। শুনেছিলাম বিয়ে হারানোর কষ্ট নাকি অনেক বেশি। কথাটা চরম সত্য। এটা প্রমাণ পেয়েছি বাবাকে হারিয়ে। আমি ছোট থেকে বাবার স্নেহে বড় হয়েছি, বাবার আদরে বড় হয়েছি। এমনকি 1 বছর আগেও বাবা সুযোগ পেলে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, অথচ আজ সে নেই, কোথাও নেই সে।
এতটুকু বলে আকাশ থামে। চোখের কোণে পানি জমেছে, গলা বেঁধে আসছে। আকাশ এগিয়ে গিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে ভাঙা গলায় বলে, তুমি জানো, আমার বাবা আমাকে সবসময় সৎ থাকতে বলেছে, ভালো মানুষ হতে বলেছে। আমার সব এলোমেলো কাজগুলোকে নিয়ে দিন শেষে তার কাছে গেলে সে বলতো, আমি সব ঠিক করে দিব। এতটুকু বলে আকাশ 2 পা পিছিয়ে গিয়ে আবারও চিৎকার করে বলে, সে সব ঠিক করার কথা বলে আমার সব এলোমেলো করে দিয়েছে, আমার প্রিয় মানুষদেরকে কেড়ে নিয়েছে। ভাগ্যের জোরে সন্ধ্যা মালতীকে পেয়ে গিয়েছি, কিন্তু আমার বাবা। আকাশ আবারও সাইফুদ্দিন নওয়ানের সামনে গিয়ে ভদ্রলোকের পাঞ্জাবির কলারটা ধরে ভাঙা গলায় বলে, বলো, আমার বাবা কোথায়? সে ভালো মানুষ ছিল, কোথায় হারিয়ে গিয়েছে সে? বলো। সাইফুদ্দিন নওয়ানের চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ছেলের অসহায়ত্ব তার ভেতরটা ছিঁড়ে ফেলছে। তার পাপ তাকে বেছে বেছে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তিটাই দিয়েছে। আকাশ তার বাবার পাঞ্জাবির কলারটা ছেড়ে দেয়, করুণ কণ্ঠে বলে, বিশ্বাস করো বাবা, তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমার ভীষণ কষ্ট হয়। তুমি আমাকে এতটা কষ্ট না দিলেও পারতে। এতটুকু বলতে গিয়ে আকাশের ডান চোখ থেকে এক ফোঁটা নোনা জলে চোখ ফেটে বেরিয়ে আসে। আকাশ ঢোক গিলে আবারও বলে, তুমি তো আমাকে ভালোবাসো, মাকে ভালোবাসো। যারা ভালোবাসতে পারে তারা অন্যদের ভালোবাসার মানুষদের কিভাবে মেরে ফেলে আমি বিশ্বাসই করতে পারি না। আমার বাবা এই রকম কিছু করতে পারে, কিন্তু আমার বিশ্বাসে কি আসে যায়? তুমি মানুষটা খুনি, একটা নয় দুটো নয়, পুরো 6 জন নির্দোষ নিরপরাধ মানুষের খুনি। এই সত্য কখনো বদলাবে না। কথাগুলো বলে চোখ বুজে নেয় আকাশ। কষ্ট হচ্ছে তার। সন্ধ্যা, সৌম্য, ইরা সকলে অবাক হয়ে আকাশের দিকে চেয়ে আসে। সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশ এত কষ্ট পুষে কেন? তার যে আকাশের কষ্টে ভীষণ কষ্ট হয়। একটু পর আকাশ চোখ মেলে মায়ের দিকে তাকিয়ে বলে, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না মা, আমাকে ক্ষমা করো মা। আসমানি নওয়ানের চোখ মুখ লাল। শাড়ির আঁচলে একটু পরপরই চোখ মুছেছে ভদ্র মহিলা। আকাশের কথায় নিজেকে সামলে ভারীর সাথে দৃঢ় গলায় বলেন, একটা কথা জেনে রাখো আব্বা, শত্রুদের কখনো মেরে ফেলতে নেই, তাদের দুর্বল জায়গা খুঁজে বের করে সেখানে খুব নিখুঁতভাবে আঘাত আনতে হয়। তবে তাদের শাস্তি দিয়ে তুমি তৃপ্তি পাবে। মৃত্যু দিলে তো তারা মুক্তি পেয়েই যায়। সাইফুদ্দিন নওয়ান মৃত্যুর আগ পর্যন্ত তার সবচেয়ে প্রিয় স্ত্রী সন্তান আসমানি আর আকাশের এতটা ভৎসনা পাবে যে সে নিজে আত্মহত্যা করতে চাইবে। এটা আমার প্রতিজ্ঞা। কথাগুলো বলে তিনি থামলেন। আসমানি নওয়ানের শক্ত কথাগুলো শুনে সকলে বিস্মিত নয়নে তাকায়। সাইফুদ্দিন নওয়ান স্তব্ধ চোখে স্ত্রীর পানে চেয়ে রইল। তার যে এক্ষুনি এখনই আর বাঁচতে ইচ্ছে করে না। আসমানি নওয়ান এখানে আর দাঁড়ালেন না, একবারও স্বামীর পানে তাকালেনও না। বড় বড় পা ফেলে তার ঘরের দিকে যায়। সন্ধ্যার পাশ দিয়ে যাওয়ার সময় মাথাটা একটু ঘুরলে সন্ধ্যার বাহু ধরে দাঁড়ায়। সন্ধ্যা দ্রুত আসমানি নওয়ানকে ধরতে নিলে তিনি মৃদু স্বরে বলেন, আমি ঠিক আছি মা। এরপর তার ঘরে চলে যায়। চোখের কোণ ঘেঁষে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়েছে। সন্ধ্যা বেশ কিছুক্ষণ সাইফুদ্দিন নওয়ানের দিকে চেয়ে রইল। 2 হাতে চোখ জোড়া মুছে নেয়, এরপর এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। আকাশ তার ভেজা চোখ জোড়া নিয়ে সন্ধ্যার দিকে তাকালো না। সন্ধ্যার সামনে থেকে সরে যেতে নিলে সন্ধ্যা ডান হাতে আকাশের পাঞ্জাবের কলারটা টেনে তার দিকে আনে। আকাশ বেখেয়ালে থাকায় সন্ধ্যার ওপর পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। অবাক হয়ে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা বাঁ হাতে ইশারায় বোঝায়, আমার কথা শুনুন। আকাশ নীরবে চেয়ে রইল সন্ধ্যার পানে। সন্ধ্যা আকাশের হাতটা ধরে ডাইনিং এর মাঝখানে গিয়ে দাঁড়ায়। এরপর আকাশের হাতটা ছেড়ে আকাশের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়। 2 হাত নাড়িয়ে খুব সুন্দর করে ইশারায় বোঝাতে শুরু করে, কখনো ভালোবাসার সর্বশ্রেষ্ঠ সুমিষ্ট মধু, যার স্বাদ অমৃতকেও হার বানায়। আবার কখনো ভালোবাসার সবচেয়ে ভয়ঙ্কর বিষ, যা আমাদের জীবন্ত লাশ বানিয়ে দিতে সক্ষম। কেউ ভালোবাসা নামক বিষে প্রভাবিত হয় নিজের পাপের কারণে, যেমন আপনার বাবা তার কৃতকর্মের শাস্তি হিসাবে ভালোবাসা নামক বিষ পান করে আসছে গত 1 বছর যাবৎ। আবার কেউ ভালোবাসা নামক ভয়ঙ্কর বিষে প্রভাবিত হয় কপালের দোষে, যেমন সৌম্য ভাইয়া, ইরা আপু, খালাম্মা, আপনি আর আমি।
এরপর সন্ধ্যা শান্ত হয়ে দাঁড়ায়। একটু পর আকাশের দিকে চেয়ে আবারও বোঝায়, কেউ অনুতপ্ত হলে তাকে ক্ষমা করে দিতে হয়। আমার মনে হয় পাপকারী যদি অনুতপ্ত হয় তবে সেই অনুতপ্তকারীকে ক্ষমা না করাটাও একটা অপরাধ। এরপর সন্ধ্যা আকাশের বাবাকে ইশারা করে বোঝায়, আপনার বাবার দিকে একবার তাকিয়ে দেখুন, উনি অনুতপ্ত। উনি বেঁচে থেকেও প্রতিনিয়ত অগ্নি শিখায় জ্বলছেন। আপনি আর আপনার মা ওনাকে ক্ষমা করুন। আর আমি আর আমার সৌম্য ভাইয়ার ওনার উপরে কোনো অভিযোগও নেই। সন্ধ্যা শান্ত হয়ে দাঁড়ায়। এরপর এগিয়ে গিয়ে আকাশের পকেট থেকে ফোনটা বের করে এতক্ষণ যা যা বোঝালো সব আকাশের ফোনে টাইপ করে আকাশের হাতে আকাশের ফোনটা ধরিয়ে দেয়। আকাশ তাকালো না ফোনের দিকে, তার দৃষ্টি তো সন্ধ্যার দিকে। সে সন্ধ্যার নিখুঁতভাবে করা প্রতিটি ইঙ্গিতের মানে বুঝেছে। সে শুধু বুঝেছে নয়, প্রত্যেককে সন্ধ্যার নীরব ভাষা বুঝেছে। সাইফুদ্দিন নওয়ান বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে সন্ধ্যার পানে। একদিন যে মেয়ের শুধু খারাপ চেয়ে এসেছিল সেই মেয়ে আজ তার পক্ষে কথা বলছে। এর চেয়ে বড় লজ্জার আর কিছু হয় না বোধ হয়। ভদ্রলোক ছলছল দৃষ্টিতে সন্ধ্যার পানে চেয়ে রইল। আসমানি নওয়ান ঘরে যেতে গিয়েও সন্ধ্যাকে ওভাবে ইশারা করতে দেখে তার ঘরের সামনে দাঁড়িয়েছিলেন। সন্ধ্যার ভাষাগুলো বুঝে ভদ্রমহিলা অবাক হয়ে শুধু চেয়ে রইল সন্ধ্যার দিকে। তার মনে হলো সে একমাত্র তার ছোট বোন জ্যোৎস্নার প্রতিচ্ছবি দেখলেন যেন এইমাত্র সন্ধ্যার মাঝে। তাদের সব ভাই বোনদের মধ্যে একটু আধটু রাগ জেদ বরাবরই ছিল। তার মধ্যে বড় ভাইয়ের যেমন জেদ ছিল সবচেয়ে বেশি, তেমনি তাদের ছোট বোন জ্যোৎস্না ছিল মাটির মানুষ। আসমানি নওয়ানের মনে আছে জ্যোৎস্না ছোটবেলায় যখন খেলতে গিয়ে কারোর মার খেয়ে এসে কাঁদতো, আসমানি তখন ভীষণ রেগে যেত। জ্যোৎস্নাকে টেনে সেখানে নিয়ে গিয়ে সেই মেয়েকে দেখিয়ে বলতো, জ্যোৎস্না, মেয়েটিকে দেখিয়ে দিলে আসমানি মেয়েটির দিকে যেতে নিলে জ্যোৎস্না আসমানি নওয়ানের হাতটা টেনে বলতো, বড় আপা, ওকে কিছু বলো না। ওর দিকে তাকিয়ে দেখো, ও আমাকে মেরে অনুতপ্ত। আর কেউ অনুতপ্ত হলে তাকে ক্ষমা করা উচিত। অনুতপ্তকারীকে ক্ষমা না করতে পারাটাও তো একটা অপরাধ। ছোট বোনের বলা কথাটা আসমানি নওয়ানের কানে বাজছে, আর সন্ধ্যার ইশারা করার দৃশ্য দেখে চোখে ভাসছে। ইরা সৌম্যের হাতটা ধরে অবাক হয়ে বলে, সন্ধ্যা অনেক অদ্ভুত। সৌম্য সন্ধ্যার দিকে চেয়ে আসে। সৌম্য অনুতপ্তকারীকে ক্ষমা করতে জানে, কিন্তু তার মা আর সন্ধ্যা যেন মানুষকে ক্ষমা করার অজুহাত খোঁজে। তার মনে আছে তার বাবা আরেকটি বিয়ে করে আনার পর তার মা তার বাবাকে কিচ্ছু বলেনি, শুধু একা বসে কাঁদতো। সে কখনো তার মাকে কারোর সাথে উঁচু গলায় কথা বলতে শোনেনি। তার মা 7 দিন সতীনের সংসার করেছিল, অথচ তার মা তার সৎ মাকে নিয়ে সৎ মায়ের আড়ালেও একটা কটু কথাও বলেনি। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। তার বোনের বৈশিষ্ট্য একদম তার মায়ের মতো। সে সন্ধ্যাকে কয়েক মাস যতই শিখিয়ে পড়িয়ে দিল, নরম মাটি মানুষ পাড়ায় বেশি। এই মেয়াদ যে সন্ধ্যার মাঝে খুবই অল্প সময়ের জন্য ছিল, এটা সৌম্য আজকে বুঝল। মানুষ ট্রেনিং নিলে তা 2 দিন পর ঠিকই ভুলে যায়, আর সময়ের সাথে সাথে তার ভেতরের গাথা বৈশিষ্ট্য আবার উপচে বেরিয়ে আসে, যা সন্ধ্যার মাঝে সৌম্য স্পষ্ট দেখল। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, বনুকে আল্লাহ মায়ের ফটোকপি বানিয়ে পাঠিয়েছে। ওর চেহারা, গায়ের রং, হাঁটা, চাল চলন, এমনকি ওর মাঝে বিদ্যমান প্রতিটি বৈশিষ্ট্য হুবহু মায়ের মতো। ইরা সৌম্যর কথাগুলো শুনল, কিছুই বলল না, শুধু দৃষ্টি সন্ধ্যার পানে। আকাশ এক ধ্যানে সন্ধ্যার দিকে চেয়ে আছে, সন্ধ্যার দৃষ্টি আকাশের দিকে। সকালে বলা আকাশের কথাগুলোর মাঝে একটি কথা মনে পড়ল ভীষণ। তুমি আমাকে কেন ভুলে গিয়েছিলে সন্ধ্যা মালতী? কথাটা ভেবে সন্ধ্যা ঢোক গিলল। এগিয়ে এসে আকাশের হাত থেকে ফোনটা নিতে চাইলে আকাশ সন্ধ্যার দিকে চেয়ে মৃদু স্বরে বলে, আমি তোমার ইশারায় দেখানো প্রতিটি নীরব শব্দ পড়তে পারি সন্ধ্যা মালতী। আকাশের কথাটা শুনে সন্ধ্যা বিস্মিত হয়। তাকে এভাবে কেউ কখনো বলেনি। মেয়েটি ছলছল দৃষ্টিতে তাকায় আকাশের দিকে, ডান হাতে ঝাপসা চোখ জোড়া ডোলে ইশারায় বোঝায়, যেদিন থেকে জেনেছি আপনি আমার স্বামী, সেই দিন থেকেই আপনি আমার মন মানুষ হয়ে গিয়েছিলেন। বিশ্বাস করুন, এতগুলো মাস জুড়ে আমি শুধু আপনাকেই ভালোবেসেছি। 1 সেকেন্ডের জন্যেও ভুলতে পারিনি আপনাকে।
আপনার আমার দূরত্ব আমাকে বুঝিয়েছিল আমি ভালোবাসা নামক বিষ পান করেছি, যে বিষে মৃত্যু হয় না, প্রতিনিয়ত শুধু যন্ত্রণা, মরণ যন্ত্রণা হয়। প্রতি রাতে বিছানায় ঘুমাতে গিয়ে মনে হতো আমি আগুনের চিতায় জ্বলছি, ভীষণ যন্ত্রণা হতো। মনে হতো এই বুঝি মৃত্যুর দরজায় কড়া নাড়ছে। অপেক্ষা করতাম, কিন্তু মৃত্যুর ফেরেশতা আর আসতো না। সন্ধ্যা চুপ হয়ে দাঁড়ায়, গলা পাকিয়ে কান্না পাচ্ছে তার, চোখের জল টলমল করছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার পানে, বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা করছে। সন্ধ্যা ঝাপসা চোখে আকাশের দিকে চেয়ে আবারও ইশারা করে, মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখতাম আপনি আমায় ডিভোর্স নয়, ভালোবেসে আমার মাথা আপনার বুকে ঠাঁই দিবেন। কখনো ভাবিনি এই দুঃস্বপ্নই সত্যি হবে। আমি সারা জীবন আপনার বুকে মাথা রাখতে চাই, আপনি কখনো আমায় সরিয়ে দিবেন না প্লিজ। এরপর সন্ধ্যা থামে, আরেকটু আকাশের দিকে এগিয়ে এসে দাঁড়ায়। আশেপাশে প্রত্যেকের বিস্ময় দৃষ্টি, নিজের লজ্জা সংকোচ উপেক্ষা করে সন্ধ্যা হঠাৎই তার কপাল আকাশের বুকে বাঁ পাশে ঠেকিয়ে দেয়। বাঁ হাত উঠিয়ে আকাশের ডান বুকে আলতো করে রাখে, ডান হাতে আকাশের পেটের কাছের পাঞ্জাবিটা মুঠো করে ধরে। মেয়েটার এতক্ষণের জমানো অশ্রু চোখের কোণ ঘেঁষে টুপটুপ করে গড়িয়ে পড়ে। আকাশ স্তব্ধ হয়ে যায়, লালিত চোখ জোড়ায় জলকণা বালির ন্যায় চিকচিক করছে। তার সন্ধ্যা মালতীর দুঃখ মিশ্রিত অনুভূতি, একদিকে যেমন তার হৃদয় ঠান্ডা করে দিয়েছে, অন্যদিকে তেমন প্রতিনিয়ত তার বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন, লিখেছেন ডিআরএম সোহাগ, পেজ ডিআরএম সোহাগানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।